হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় বিশ্বকবি ও ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত রাজনৈতিক উপন্যাস ঘরে বাইরে। আমরা আজকের এই ভিডিওতে এই উপন্যাসের সংক্ষিপ্ত কাহিনী যেমন আলোচনা করব, সেই সঙ্গে এই উপন্যাসের প্রধান চরিত্রগুলোর বৈশিষ্ট্য অবশ্যই আলোচনা করব। এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে ঘরে বাইরে উপন্যাসের নামকরণ কতদূর সার্থক হয়েছে। তোমরা আরও জানতে পারবে এই উপন্যাস রচনার সময়কাল, সেই সঙ্গে এই উপন্যাস কেন বহু বিতর্কিত উপন্যাসে পরিণত হয়েছিল তারও একটা কারণ। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয় ঘরে বাইরে। প্রথমেই বলবো, ঘরে বাইরে উপন্যাস 1916 খ্রিস্টাব্দে সবুজপত্র পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছিল, কিন্তু সেই সময় এই উপন্যাসের বেশ কিছু অংশ সেই সময়কার প্রয়োজনের নিরিখে বাদ দিতে বাধ্য হয়েছিল সেই পত্রিকার সম্পাদক। কিন্তু পরবর্তীকালে যখন 1920 খ্রিস্টাব্দে এই ঘরে বাইরে উপন্যাস পুস্তকের আকারে প্রকাশ পায়, সেই সময় সেই বাতিল করা যে অংশগুলো সেগুলো এর সাথে আবার সংযুক্ত করা হয় এবং সম্পূর্ণ পরিবর্ধিত আকারে ঘরে বাইরে উপন্যাস আবার প্রকাশিত হয় পুস্তক আকারে। যাই হোক, এই ঘরে বাইরে উপন্যাস নিয়ে পরবর্তীকালে 1984 খ্রিস্টাব্দে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় তার বিখ্যাত ঘরে বাইরে নামক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। আমাদের আজকের যে ঘরে বাইরে উপন্যাস, সেই ঘরে বাইরে উপন্যাস সম্পূর্ণভাবে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। বাইরের রাজনৈতিক স্বদেশী আন্দোলনের যে এক উগ্র উন্মাদনা, সেই উন্মাদনাকে যেমন একদিকে দেখানো হয়েছে এখানে, সেই সঙ্গে এই উপন্যাসে দেখানো হয়েছে সম্ভ্রান্ত পরিবারের মধ্যেকার এক প্রথা সর্বস্ব নারী জীবন। সেই সঙ্গে দেখানো হয়েছে নারী পুরুষের যে প্রেম, তাদের মধ্যেকার যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং সেই প্রেমের বহির্রূপ এবং ভিতরকার রূপ, সেই সমস্ত কিছু যেন এই উপন্যাসের মধ্যে দিয়েই তুলে ধরতে চেয়েছেন ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর তার পাঠকের সামনে। তোমরা যারা স্নাতক বা স্নাতকোত্তর ছাত্রছাত্রী আছো এবং এই উপন্যাসকে পাঠ্য বিষয় হিসাবে পেয়েছো, তোমরা অবশ্যই আমাদের আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এছাড়া যারা নেট বা স্লেটের ছাত্রছাত্রী আছো এবং এই উপন্যাস তোমাদের পাঠ্য বিষয়, তাদের জন্যও আমাদের আজকের আলোচনা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তাছাড়া যারা শুধুমাত্র উপন্যাস বা গল্প ভালোবাসেন, তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ঘরে বাইরে উপন্যাস খুব গুরুত্বপূর্ণ এবং ভালো একটা উপন্যাস। তাই সকলকে বলবো, যদি আজকের এই আলোচনা ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করবেন এবং এই ভিডিওকে শেয়ার করার অনুরোধ রইল। সেই সঙ্গে বলবো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এই কাজের অনুপ্রেরণাকে আরও বিশেষভাবে বাড়িয়ে তোলার জন্য সহযোগিতা করুন। যাই হোক, আমরা এই উপন্যাসকে একটা আত্মকথামূলক বা ডায়েরি আকারে লিখিত রূপে পেয়েছি। এই উপন্যাসে মোট 18টা আত্মকথা আছে। সেই 18টা আত্মকথার মধ্যে আমরা দেখেছি 7টা আত্মকথা প্রধান নায়িকা চরিত্রের, 7টা আত্মকথা নায়ক চরিত্রের এবং বাকি 4টি আত্মকথা প্রধান খল চরিত্র হিসাবে আমরা যাকে পেয়েছি তার। এই যে আত্মকথামূলক উপন্যাস, সেই উপন্যাসের শুরুতে আমরা দেখেছি নায়িকা বিমলার আত্মকথা দিয়ে উপন্যাসটা শুরু হয়েছে এবং উপন্যাসের শেষ হয়েছে নায়িকা বিমলার আত্মকথা মধ্যে দিয়ে। আমরা এই উপন্যাসের যে নায়িকা বিমলাকে পেয়েছি, সেই বিমলা কিন্তু এই উপন্যাসের একেবারে কেন্দ্রবিন্দুতে বিরাজ করছে। তাকে নিয়েই এই উপন্যাসের শুরু, তাকে নিয়েই কিন্তু এই উপন্যাসের পরিসমাপ্তি। এই উপন্যাসের প্রধান যে নায়ক চরিত্র সে হচ্ছে নিখিলেশ, বিমলার স্বামী, সে জমিদার। আর তার সাথে আমরা পাচ্ছি খল চরিত্র, প্রধান চরিত্র আর এক, সে হচ্ছে সন্দীপ চরিত্র। এছাড়া প্রধান পার্শ্ব চরিত্র হিসেবে আমরা পাচ্ছি মাস্টারমশাই চন্দ্রনাথ বাবুকে এবং বালক অমূল্যকে। পেয়েছি প্রয়োজনীয় পার্শ্ব চরিত্র বিমলার 2 বিধবা যা এবং নিখিলেশের পার্শ্ববর্তী জমিদার হরিশ কুণ্ডুর প্রজা পঞ্চুকে। তাছাড়া আছে পুলিশ অফিসার, আছেন নায়েব, আছেন আরও ছোট বড় বেশ কিছু চরিত্র।
আমরা সূচনাতে যে আত্মকথা পেলাম, বিমলার আত্মকথা, সেখানে বিমলা আত্মকথায় জানিয়েছে সে দেখতে মন্দ এবং সেই জন্য তার মনের মধ্যে একটা গ্লানি ছিল যে সুন্দরের পূজা সবাই করে, সুন্দর হতে সবাই চায়, কিন্তু বিমলার গায়ের রং চাপা, সে দেখতেও সুন্দরী নয়। কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত গুণ ছিল, সে মায়ের মতো একেবারে সতী সাধ্বী মনের একটি নারী ছিল, একজন নারী। সেই বিমলার বিয়ে হয়েছে স্বামী নিখিলেশের সাথে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে। বিমলা ছোটবেলা থেকে যে রাজপুত্রের স্বপ্ন দেখেছে, কল্পনায় যে রাজপুত্রকে সে বারে বারে দেখতে পেয়েছে, সেই রাজপুত্রের মতো কিন্তু নিখিলেশ একেবারেই নয়। কিন্তু এই স্বামী নিখিলেশকে পেয়ে বিমলা একেবারেই অখুশি নয়। স্বামী নিখিলেশ শান্ত, ধীর, স্থির, সে তার স্ত্রী বিমলাকে যথেষ্ট ভালোবাসে। সে চায় সম্পূর্ণ আধুনিকভাবে তার স্ত্রী নিজেকে তৈরি করুক। সেই কারণে সে তার স্ত্রীকে আধুনিক পোশাক পরায়, সে তার স্ত্রীকে মিস গিলবির কাছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পাঠায় না, মিস গিলবি আসেন তার বাড়িতে তাকে ইংরাজি শেখাতে, ইংরাজি গান শেখে বিমলা তার কাছে। এছাড়াও আমরা দেখেছি যে সর্বদা স্বামী নিখিলেশ সেই বিমলাকে যেন মাথায় করে রেখেছে। আর অন্যদিকে বিমলা তার সতী সাধ্বী এক রূপ নিয়ে সর্বদা পুজো করেছে স্বামী নিখিলেশের। সে তার শোবার ঘরের কুলুঙ্গিতে স্বামী নিখিলেশের ফটো বা ছবি রেখে দেয়, দুবেলা তাতে ফুল দিয়ে তাকে পুজো করে। এমনকি নিখিলেশকে পায়ে হাত দিয়ে বারে বারে যখন সে প্রণাম করে, তখন কিন্তু নিখিলেশ তাকে জানিয়েছে যে স্বামী স্ত্রীর প্রেমের অধিকার সমান অধিকার, দুয়েরই সমান অধিকার, কাজে এভাবে যদি পুজো করা হয় তাহলে একজনকে ছোট করা হয়। কিন্তু বিমলা কোনো মতেই তার এই চরিত্র থেকে দূরে সরে আসেনি। তার বাড়িতে এই যে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়িতে বিমলার আরও দুই জা আছেন, বিধবা জা। তারা খুব কম বয়সেই তাদের স্বামীদের হারিয়েছেন এবং আমরা এই আত্মকথা থেকে জানতে পেরেছি যে যৌবনের উচ্ছৃঙ্খলতায়, মদ্যপানের মধ্যে দিয়ে সেই নিখিলেশের দুই দাদা আগে স্বর্গলাভ করেছেন, মানে পরলোক গমন করেছেন। এবং সেই সময় মানে নিখিলেশের বাবা মা আগেই পরলোক গমন করেছিলেন, নিখিলেশের ঠাকুমা বেঁচে ছিলেন। নিখিলেশের ঠাকুমা চেয়েছিলেন যে আগে যে তার দুই নাতির বিবাহ দেওয়া হয়েছিল তাদের সুন্দরী স্ত্রী আনা হয়েছিল, কিন্তু সেই সুন্দরী স্ত্রীরা তার স্বামীকে ধরে রাখতে পারেনি ঘরের মধ্যে। তাই তার ইচ্ছা হয়েছিল এবার নিখিলেশের সাথে যার বিবাহ হবে সে সুন্দরী হবে না, এবং তার ইচ্ছা মতোই বিমলাকে এই বাড়ির বউ করে নিয়ে আসা হয়। এই যে দুই জা, তার মধ্যে বড় জা সর্বদা পুজো অর্চনা নিয়ে ব্যস্ত থাকেন, পুজো অর্চনা নিয়ে। আর যে মেজ জা তিনি একটু রসিকতা প্রিয় মানুষ। তিনি তার যে দাসী আছে, দাসী ঠাকুর সাথে প্রায় হাসি ঠাট্টা মশকরার মধ্যে দিয়ে দিন কাটায়। কিন্তু এই দুই জাকে নিয়ে বিমলার নিখিলেশের কাছে প্রায়শই নালিশ থাকত, কারণ এই যে দুই জা, তাদের জন্য তার স্বামী নিখিলেশ সবসময় অনেক কিছু করতো, মানে তাদের ভরণ পোষণের জন্য নিখিলেশ যে সর্বদা ব্যস্ত থাকতো শুধু তা নয়, তাদের সর্বদা যা প্রয়োজন তা সবসময় এনে দেওয়া, তারা যা বলছে সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করা, এই সমস্ত কিছুই নিখিলেশ করত। কিন্তু নিখিলেশের আড়ালে এই দুই যা নিখিলেশের সমালোচনা করত। নিখিলেশ যে সর্বতোভাবে সৎ এবং তার স্ত্রীকে ভীষণভাবে ভালোবাসে, এই নিয়ে এই যারা কিন্তু ভীষণ সমালোচনা করত। মেজ যা যিনি ছিলেন তিনি সর্বদা বিমলাকে শুনিয়ে শুনিয়ে নিখিলেশ সম্পর্কে বলতেন যে চাঁদেরও কলঙ্ক থাকে, অতএব যে বিবাহ করেছে যে পুরুষ তার মধ্যে কলঙ্ক থাকা বাঞ্ছনীয়, এরকম একেবারে নির্মল পুরুষ কখনোই কাঙ্ক্ষিত নয়। এছাড়াও এই নিখিলেশ সম্পর্কে বিভিন্ন রকম কুকথা তারা আলোচনা করতো সবসময়, কারণ নিখিলেশ তার স্ত্রীকে আধুনিক সজ্জায় সজ্জিত করত, যেটা কখনোই তার যারা পছন্দ করতো না। এবং এই বিমলাকে তো দেখতে ভালো ছিল না মেজরানী, তাই জন্য বারে বারেই তাকে বলেছে রূপ নেই অথচ ঠাটের বহর আছে, দেহটাকে তো একেবারে দোকান করে সাজিয়েছিস, এইভাবে নানা রকমভাবে আকারে ইঙ্গিতে তাকে খোঁটা দেওয়া হতো। তাই সে বারে বারে তার স্বামী নিখিলেশকে বোঝানোর চেষ্টা করেছে যে সে যতটা ভালো মানুষ ততটা ভালো মানুষ বোধহয় তার না হওয়া উচিত। কিন্তু নিখিলেশ
বিমলাকে বারে বারে বুঝিয়েছে এবং সে একথা বলেছে এই যে ঈর্ষা, এই যে মেজরানী বড়রানী তার প্রতি যে আচরণ করে তা সম্পূর্ণ ঈর্ষা থেকে, কারণ তারা এইরূপ আচরণ করতে পারে না, তারা এইরূপ পোশাক আশাক পরতে পারে না, সেই কারণেই তাদের এইরূপ ঈর্ষা। বিমলা সেই কথার উত্তরে বলে, যদি সেটা ঈর্ষা হয় তাহলে বিধাতার ওপর রাগ করুন, আমাদের ওপর কেন? তার উত্তরে নিখিলেশ বলেছে যে এই যে ঈর্ষা তার মধ্যে কিন্তু একটা সত্য আছে। সেই সত্যটা কি? এই সত্যটা হচ্ছে এই যে আমাদের জগতে যা কিছু সুখ তা সকলের সমানভাবে পাওয়ার অধিকার থাকা উচিত। এটাই হচ্ছে তাদের ঈর্ষার মূল কারণ এবং ঈর্ষার মধ্যেকার সত্য। যাই হোক, এভাবেই বিমলার জীবন কাটছিল। কিন্তু বিমলার এই যে জীবন, সেই জীবনের মধ্যে বা নিখিলেশের এই ব্যবহারের মধ্যে সবথেকে বেশি প্রশ্রয় ছিল বা সর্বাপেক্ষা সম্পূর্ণ প্রশ্রয় ছিল বলা যায় তার ঠাকুমার, মানে যে ঠাকুমা তার নিখিলেশ এবং বিমলার বিবাহ দিয়েছিলেন। তিনি সর্বদা বলতেন যে সে বউকে নিয়ে আধিক্যতা করছে করুক, বউকে রেখে তো বাইরে চলে যাচ্ছে না, এটাই বড় কথা। এবং ঠাকুমার এই যে একটা সবসময় যে সাপোর্ট ছিল তার জন্যই নিখিলেশ বা বিমলার পক্ষে এভাবে নিজেদের জীবনটা কাটানো সহজ হয়ে উঠেছিল। যাই হোক, এরপর যখন সেই ঠাকুমা মারা যান সেই সময় সবসময় জায়েদের সাথে যে একটা সম্পর্ক খারাপ হয় বিমলার, সেই কারণে নিখিলেশ বিমলাকে নিয়ে কলকাতায় স্থায়ীভাবে বসবাস করতে চেয়েছিল। কিন্তু সেই সময় বিমলা রাজি হয়নি, সে চায়নি তার এই জমিদারির কর্তৃত্বটা সম্পূর্ণভাবে জায়েদের হাতে ছেড়ে কলকাতায় চলে যেতে। যাই হোক, এভাবেই বিমলা এবং নিখিলেশের ৯টা বছর জীবনের কেটে যাচ্ছিল। এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেই সময় সেই সমাজে, সেই ভারতবর্ষের সর্বত্র স্বদেশী আন্দোলনের একটা ঢেউ লেগেছিল। সেই স্বদেশী আন্দোলনের যে ঢেউ, তার একটা রেশ যে বিমলার মনকে আন্দোলিত করেনি তা কিন্তু নয়, বিমলার মনের মধ্যেও আন্দোলন দেখা দিয়েছিল। এবং সেই স্বদেশী আন্দোলনের ঢেউয়ের জোরেই একদিন নরেন নামক কোনো এক কম বয়সী ছেলে মিস গিলবির কপাল ফাটিয়ে বসলো ঢিল ছুঁড়ে। এই যে ঘটনাটা ঘটলো, এতে মিস গিলবি আর আসতে চাইলেন না। তিনি এই কাজ মানে তাদের বাড়ি থেকে একেবারে চলে যাওয়ার, সেই জায়গা ছেড়ে একেবারে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এবং সেই সিদ্ধান্তকে গ্রহণ করে নিখিলেশ তাকে গাড়ি করে স্টেশন পর্যন্ত ছেড়ে দিল। এই যে নিখিলেশের গাড়ি করে মিস গিলবিকে ছেড়ে দেওয়া, এই বিষয়টা সমাজ কিন্তু ভালো চোখে নিল না। তারা সকলেই নিখিলেশকে সেই সময় স্বদেশী আন্দোলনের বিরুদ্ধ মনোভাবাপন্ন একজন মানুষ হিসাবে মনে করলো এবং কাগজে তার নামে বিভিন্ন রকম সমালোচনা বের হতে থাকলো। সেই সমস্ত পড়ে বিমলারও মনে হয়েছে যে সত্যিই বোধহয় তার স্বামী নিখিলেশের মধ্যে এটা একটা অন্যায় আছে। যাই হোক, এই যে স্বদেশী আন্দোলনের ঢেউ, সেই সময় দেখা গেল স্বদেশী আন্দোলনের ঢেউয়ে তারা সকলে মানে বাইরের সমাজ স্বদেশী জিনিসপত্র গ্রহণ করছিল এবং বিদেশি জিনিসপত্র বয়কট করছিল। বিমলা একসময় স্বামীকে বলে বসে তার যে সমস্ত বিদেশি পোশাক আশাক, বিদেশি দ্রব্য সামগ্রী আছে প্রয়োজনীয়, সেই সমস্ত কিছু সে পুড়িয়ে ফেলতে চায়। নিখিলেশ তাকে বোঝায় যে এই যে ধ্বংসের কাজে তার নিজের শক্তিকে ক্ষয় না করে গড়ার কাজে সেই শক্তিকে ব্যয় করো, এইভাবে কখনোই স্বদেশী আন্দোলন হয় না। কাজে তুমি পড়িও না, সেগুলো পড়তে যদি না ইচ্ছা করে সেগুলো রেখে দাও, এভাবে পড়ানোর কোনো অর্থ হয় না। এভাবেই চলছিল। কিন্তু ঠিক সেই সময় দেখা গেল একদিন স্বদেশী আন্দোলনের সেই যে একটা উত্তাল পরিস্থিতি, সেই উত্তাল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের উপন্যাসে প্রবেশ করলো সন্দীপ চরিত্র। সন্দীপ চরিত্রের একটা পরিচয় বিমলা আত্মকথার মধ্যে দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে এই সন্দীপকে বিমলা তার বিবাহিত জীবনে কোনোদিন একেবারে সামনে থেকে প্রত্যক্ষ করেনি, কিন্তু স্বামী নিখিলেশের কাছে এই সন্দীপের বহু কথা সে শুনেছে এবং জানতে পেরেছে যে সন্দীপ বহু সময়ে এই নিখিলেশের কাছ থেকে, তার বন্ধু নিখিলেশের কাছ থেকে তার স্বদেশী আন্দোলনের যে দেশ উদ্ধারের যে কাজ, সেই উদ্ধারের কাজের প্রয়োজনে বহু টাকা নিয়ে থাকে, সাহায্য নিয়ে থাকে। নিখিলেশ তাকে সাহায্য করে। এই সন্দীপের একটা ছবি নিখিলেশের বাড়িতে ছিল। সেই ছবিটা দেখে বিমলার মনে হয়েছে এই ব্যক্তির চোখ এবং ঠোঁটের মধ্যে এমন একটা কিছু আছে যেটা খাঁটি নয়। তার মুখে ভেতরে এক এবং মুখে আর এক, এরকম ধরনের একটা চরিত্র বোধহয় সন্দীপ। সে তার স্বামীকে বারবার এটাও বোঝাতে চেয়েছে যে এই সন্দীপও কিন্তু তার স্বামীকে ঠকিয়ে টাকা নিচ্ছে। এই যে স্বামীর একটা নিরীহ ভাব, সেইটার জন্য সে বারবারে এই সমাজের এই ধরনের মানুষগুলোকে দায়ী করে
করেছে, যেমন তাদের বিমলার দুই জা এবং এই সন্দীপের মতো চরিত্র। এই সমস্ত চরিত্রগুলোকে নিখিলেশ ভালো করে চিনতে পারে না বা জানতে পারে না বলেই সে এতটা ভালো মানুষ, এমনটা বিমলার মনে হয়েছে। কিন্তু যখন সেই স্বদেশী আন্দোলনের ঢেউ এসে পড়েছে, সেই সময় একদিন সন্দীপ তার দলবল নিয়ে একেবারে গেরুয়া বসনে উপস্থিত হলো এই নিখিলেশের নাট মন্দিরে। বিমলার জীবনের 9টা বছর পেরিয়ে গেছে, ঠিক সেই সময় সন্দীপ উপস্থিত হয়েছে। সন্দীপ নাট মন্দিরে এসে তার বিপুল জনসমাবেশের মধ্যে এক লম্বা চওড়া বক্তৃতা দিল। সেই ভাষণ শুনে একেবারে উপস্থিত সকল মানুষ স্তব্ধ হয়ে গেল, এমনটাই সেই ভাষণের জোর ছিল। তার কথার মধ্যে তার দেশের উদ্ধারের যে সমস্ত বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে দিয়ে তাকে সত্যিকারের একটা নেত্রী বলেই মনে হয়েছিল বিমলার। বিমলা সম্পূর্ণভাবে মুগ্ধ হয়ে গেল সন্দীপের সেই বাইরের রূপের মধ্যে, এবং তার সন্দীপকে মনে হলো সে হচ্ছে দেশনায়ক। আজকের যে স্বদেশী আন্দোলন, সেই স্বদেশী আন্দোলনের সত্যকারের যদি কোনো নায়ক থাকে তাহলে সন্দীপই তার যোগ্য নায়ক। এই সন্দীপ যখন নিখিলেশের নাট মন্দিরে এসে উপস্থিত হয়েছিল, তখন তার কথা ছিল যে সে কালকেই মানে পরের দিনই রংপুরে রওনা দেবে তার এই দলবল নিয়ে। নিখিলেশ সেই মতোই বিমলাকে জানিয়েছে, কিন্তু বিমলা নিখিলেশের কাছে জানায় তার বড় ইচ্ছা সন্দীপকে সামনে বসে খাওয়ায়। নিখিলেশ তার কথা গিয়ে সন্দীপকে জানায়, সন্দীপ রাজি হয়ে যায়। আর এই খাওয়ানোর ছলেই প্রথম বিমলার সাথে সন্দীপের একেবারে মুখোমুখি সাক্ষাৎ। ঠিক এই মুহূর্ত থেকে সন্দীপকে আমরা তার চতুর একেবারে বুদ্ধিদীপ্ত একটা রূপে দেখতে পাই। একেবারে বুঝতে পারি সে জানে যে নারীকে বশ করবার জন্য ঠিক কিভাবে কী রকমভাবে কথা বলা প্রয়োজন। সে বিমলার সাথে যেভাবে কথা বলে তাতে করে স্পষ্ট হয়ে ওঠে সন্দীপের সেই ভীষণ ছলনাময় এক রূপ, যে রূপ সম্পূর্ণভাবে বশ করতে পারে। সে বিমলাকে দেখে তার রূপের মধ্যে যেন এক অদ্ভুত সুন্দরকে খুঁজে পেল। যে বিমলা নিজেকে কখনো সুন্দরী মনে করেনি, সন্দীপের কথায় সে নিজেকে সুন্দরী মনে করতে শুরু করলো। আর তার মনে হলো, সন্দীপই তাকে বোঝালো যে তার ভেতরে এক অদ্ভুত নেত্রী বাস করছে, এবং বিমলার মতো মানুষকে আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় প্রয়োজন। ভারত মাতার যে রূপ, সেই রূপ বোধহয় দেখা যাচ্ছে একেবারে বিমলার মধ্যে। এবং সন্দীপ তাকে মক্ষী রানী বলে সম্ভাষণ করতে শুরু করলো। মৌচাক গঠনের জন্য যেমন মৌমাছিদের একজন মক্ষী রানী থাকে, ঠিক তেমনই আমার আজকের এই দেশের কাজের জন্য বিমলাকে খুব প্রয়োজন, এবং তার মধ্যে সেই আগুন আছে বলে সন্দীপ সেই বিশ্বাসটা জাগাতে শুরু করলো। আমরা দেখেছি সন্দীপ তার আত্মকথায় এই যে তার বিমলাকে বোঝানো, বিমলা বুঝতে শুরু করেছে যে আমার মধ্যে শক্তি আছে, আমাকে দিয়ে দেশের কাজ হয়, এই বিষয়টার মধ্যে একটা সম্মোহন আছে, মানে সে যে সম্মোহিত করতে পারে স্ত্রী জাতিকে, সেটা সে নিজে মুখেই স্বীকার করেছে। এমনকি আমরা একসময় দেখতে পেয়েছি যে এই সন্দীপ তার আত্মকথায় বলছে শুধুমাত্র বিমলাকে যে সে প্রথম সম্মোহিত করেছে তা নয়, এর আগেও 2 নারী তার বশীভূত হয়েছিল, একজন বিধবা কুসুম এবং আরেকজন হচ্ছে তার কলেজ পাড়ার সেই ফিরিঙ্গি মেয়ে, যারা তাকে একেবারে তার বশ হয়ে পড়েছিল বলা যায়। কাজেই এই যে কথা তার আত্মকথন, তা থেকে সন্দীপ চরিত্রটা বুঝতে আমাদের কোথাও কোনো অসুবিধা হয় না। এছাড়া আমরা দেখতে পাই যে নিখিলেশ এবং সন্দীপের 2 চরিত্রের মধ্যে কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন রূপ আছে। সন্দীপ এবং নিখিলেশ দুজনেই বন্ধু। তার কারণ হিসাবে নিখিলেশ জানিয়েছে যে সন্দীপের মধ্যে এমন কিছু গুণ আছে যার দ্বারা নিখিলেশ আকৃষ্ট হয়েছিল, কিন্তু সেই সন্দীপের কথার সাথে, সেই সন্দীপের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে নিখিলেশের চারিত্রিক বৈশিষ্ট্য বা কথা কখনোই কিন্তু মেলে না। নিখিলেশের যে মাস্টার মশাই, ছেলেবেলা থেকে যার আদর্শে নিখিলেশ বড় হয়েছে, সেই চন্দ্রনাথ বাবু জানিয়েছিলেন যে নিখিলেশ এবং সন্দীপের মধ্যে ছন্দের মিল আছে। সেই ছন্দটা কি? আসলে নিখিলেশ মনে করে যে দেশকে ভালোবাসা যায়, দেশকে সেবা করা যায়, কিন্তু দেশকে বন্দনা করা যায় না। বন্দনা যাকে করতে হয় সে দেশের থেকে অনেক বেশি বড়, সে ঈশ্বরের রূপ। কিন্তু সন্দীপ মনে করে দেশকে বন্দনা করা উচিত। সন্দীপ মনে করে যে আমার যা চাই তা আমাকে ছিনিয়ে নিতে হবে, প্রয়োজনে আমি কাটবো, কুটবো, চুরি করব, লুট করব, ডাকাতি করব, আমাকে মোটের ওপর ছিনিয়ে নিতে হবে সমস্ত কিছু। সন্দীপ বলেছে যে জগৎ সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে পুরুষ জাতি
কর্ষণ করেছে ভূমিকে এবং ফসল ফলিয়েছে। তারপরে বিভিন্ন রকম আবিষ্কারের মধ্যে দেখা গেছে সেই পুরুষ জাতের একটা বিশেষ আকাঙ্ক্ষা চাহিদাকে, এবং সেই চাহিদা ছিল বলেই তারা পেয়েছে। কাজে আমাকে পেতে হবে, এবং সেই পাওয়ার পথটা যদি হিংসার হয় তবুও সেই পথে সে পদার্পণ করবে। কিন্তু নিখিলেশের কাছে সে পথটা কখনোই সঠিক পথ নয়। নিখিলেশ মনে করে দেশ কখনো শুধুমাত্র মাটি নয়, দেশ হচ্ছে সমগ্র মানুষকে নিয়ে। কাজে দেশের মানুষ যদি ভালো না থাকে, দেশের মানুষ যদি অসুখী হয়, তাহলে কখনো দেশের উন্নতি হতে পারে না। নিখিলেশ মনে করে আমার থেকে নিচু স্তরে যে মানুষ বাস করছে সেই মানুষগুলো যদি আরও নিচের দিকে যায়, তাহলে আমার ভারতবর্ষও একদিন নিচের দিকে যাবে। কাজেই সত্যিকারের দেশের উন্নয়ন যদি করতে হয় তাহলে ধ্বংস দিয়ে নয়, হিংসা দিয়ে নয়, উন্নয়ন দিয়ে করতে হবে। এবং সেই উন্নয়নের কথা নিখিলেশের মাথায় অনেক আগেই এসেছিল। সেই জন্য সে এক সময় দেখা গেছে যে দেশে যে আখ উৎপন্ন হয় সেই আখের রস দিয়ে উন্নত মানের চিনি উৎপাদন করার জন্য একেবারে অত্যাধুনিক মেশিন যন্ত্রপাতি ব্যবহার করেছে, কিন্তু তাতে প্রচুর অর্থ ব্যয় হয়ে গেছে, সে সেই কাজে সফল হয়নি। পরবর্তীকালে নিখিলেশ উচ্চমানের ফসল ফলাতে চেয়েছে, সে কাজেও প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়েছে, তাতেও সে সাফল্য লাভ করতে পারেনি। এক সময় তার মনে হয়েছে আমাদের দেশের কৃষক সম্প্রদায়ের, সেই সময় তো আমাদের ভারতবর্ষ কৃষি সর্বস্ব ছিল, কৃষক সম্প্রদায়ের হাতে অর্থ প্রয়োজন। সেই জন্য সে একটা গ্রামীণ ব্যাংক খুলেছে এবং সেই ব্যাংক থেকে সে টাকা ধার দিয়েছে, একেবারে টাকা ধার দিয়েছে নয়, মানে তারা যে টাকা রাখবে তাদের নিজস্ব যে মূলধন তাতে অনেক বেশি সুদ তারা পাবে, এরকম একটা মানসিকতা নিখিলেশ রেখেছিল। কিন্তু এই বিষয়ে দেখা গেছে তার ঘরের অর্থ প্রচুর পরিমাণে ব্যয় হয়েছে, কাজে সেই ব্যাংকও সে চালাতে পারেনি। তার এই যে বিভিন্ন কার্যকলাপ, সেই কার্যকলাপ দেখে ঘরে বাইরে, মানে ঘরে যে তার দুই বিধবা বৌদিদি ছিল তারাও সমালোচনা করেছে, হাসি বিদ্রুপ করেছে, এবং বাইরে যারা ছিল তারাও তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করেছে। আমরা যে বিমলার বড় জায়ের কথা বলেছি, প্রায়শই তাকে শোনা গেছে বিমলাকে শুনিয়ে শুনিয়ে বলতে, এই ছোটবাবুর যে জমিদারের অর্থ একেবারে নষ্ট করার প্রবৃত্তি, উকিল দিয়ে এর একটা ব্যবস্থা করতে হবে তাকে, তবে তাকে থামানো যাবে, এই একটা আলোচনাও আমরা একসময় দেখেছি। যাই হোক, সন্দীপ কিন্তু নিখিলেশের মতো নয়। সন্দীপ চায় সম্পূর্ণ একেবারে প্রচণ্ড উল্লাসের, মানে দমকা হাওয়ার মতো, একেবারে ঝড়ের মতো বিদ্যুৎ গতিতে সমস্ত কিছু বদলে দিতে, যেটা নিখিলেশ কখনোই কোনো মতে সমর্থন করতে পারে না। কিন্তু বিমলার মনে হয় সন্দীপই ঠিক। এই যে সন্দীপের মধ্যে একটা নেতারকে খুঁজে পাওয়া, এবং সন্দীপের মুখে তার বন্দনা বা স্তুতি, সেই স্তুতির মধ্যে দিয়ে বিমলার নিজের মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। সে আস্তে আস্তে সন্দীপের আকর্ষণ, মানে সন্দীপের দ্বারা আকৃষ্ট হতে থাকে, সন্দীপের কাছাকাছি হতে শুরু করে। এক সময় সন্দীপ যখন আসেনি, সেই সময় আমরা দেখেছিলাম নিখিলেশ চেয়েছিল বিমলাকে বাইরে বের করতে, কারণ তার ইচ্ছে হয়েছিল ঘরের মধ্যে যখন বিমলা নিখিলেশকে দেখছে শুধুমাত্র একমাত্র পুরুষ হিসেবে তাকে দেখছে এবং তাকে ভালোবাসছে, কিন্তু বাইরের জগতের নিরিখে সেই ভালোবাসাকে সে পেতে চেয়েছে এবং বিমলাকে সেই জন্য সে বাইরে বের করতে চেয়েছে, কিন্তু সেই সময় বিমলা রাজি হয়নি। কিন্তু সন্দীপের মারফত বিমলা তার একেবারে অন্দরমহল থেকে বাইরে বেরিয়ে এলো, তাদের যে বাইরের ঘর, যেখানে সন্দীপের সাথে তার প্রত্যহ দেখা হতো। দেখা যাচ্ছে সন্দীপ কিন্তু কোনো রকমভাবে কোনো কাজ আর করে না বিমলাকে না জানিয়ে বা বিমলার সাথে আলোচনা না করে। বিমলাকে এই যে বিশেষ একটা জায়গায় অধিষ্ঠান করা, তাতে করে বিমলার মধ্যেকার রূপটা বদলাতে শুরু করে এবং বিমলা মনে করে সে আর সাধারণ কোনো নারী নয়, সে পারবে দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং দেশের মানুষকে বুঝিয়ে একটা অন্যরকম বিদ্রোহের বার্তা ছড়িয়ে দিতে। এক সময় আমরা দেখেছি যে সন্দীপ বিমলাকে ভারত মাতা রূপে পুজো করতে চেয়েছে, সে বড় করে একটা পুজোও করে এবং বিমলাকে মাতৃমূর্তি রূপে বন্দনা করে। নিখিলেশ কিন্তু এ ব্যাপারে একেবারে উৎসাহী নয়। যাই হোক, যখন বিমলা এবং সন্দীপ কাছাকাছি আসছে, সেই সময় দেখা যায় নিখিলেশের সাথে সন্দীপের যে তর্কগুলো চলতো সেগুলো বিমলার ভালো লাগতো না এবং বিমলার সাথে নিখিলেশের দূরত্ব আস্তে আস্তে বাড়তে শুরু করে। এক সময় দেখা যায় বিমলা নিখিলেশের মধ্যে সামান্য কথাবার্তাও আর হয় না। বিমলা নিখিলেশের খাওয়ার সময় এসে বসে অভ্যাস মতো, কিন্তু সম্মুখে আর বসতে পারে না, নিখিলেশের পিছন দিকে গিয়ে বসে। এই যে বিষয়টা
নিখিলেশও কিন্তু ভীষণভাবে বুঝতে পারে। নিখিলেশের মনে হয় যে বিমলাকে সে জোর করে আঁকড়ে ধরে রাখবে না। বিমলার মধ্যে যদি নিখিলেশের প্রতি ভালোবাসা চলে যায় তাহলে সে ছেড়ে দেবে, মুক্ত করে দেবে বিমলাকে। কারণ নিখিলেশের মনে হয় যে সত্যকারের মাছকে ভালোবাসে সেটাকে কেটে কুটে সাঁতলে সিদ্ধ করে রান্না করে না, তাকে জলের মধ্যে দেখতেই সে ভালোবাসে এবং সিঁড়ির ওপর বসে ওপর থেকে সে মাছকে দেখে সুখী হয়, এবং সেও তাই বিমলাকে ছেড়ে দিতে চায়। এবং এই যে নিখিলেশের মধ্যে একটা আন্দোলন চলছে, নিখিলেশ বুঝতে পারছে যে কি হতে চলেছে, তার একটা বড় ঝড় আসতে চলেছে, সেই সময় নিখিলেশ এটাও তার আত্মকথার মধ্যে লেখে যে পাঠককে জানায় যে বাইরেকেও জানলাম, ভিতরকেও জানলাম, কিন্তু সর্বশেষে এটা বুঝতে পারলাম যে বিধাতার মধ্যে সবথেকে বড় সৃষ্টি যেটা, সেটা আমি। কাজেই আমি নিজেকে ঠকাবো না। আমি যদি বিমলাকে মুক্ত করে দিই তাহলে আমি ঠকবো না এবং আমিও মুক্ত হয়ে যাব। এরকম একটা পরিস্থিতিতে তার যে মাস্টার মশাইয়ের কথা আমরা বললাম, সেই মাস্টার মশাই কিন্তু নিখিলেশের চন্দ্রনাথ বাবু, সেই চন্দ্রনাথ বাবু কিন্তু বুঝতে পারছিলেন যে নিখিলেশ এবং বিমলার মধ্যে এই দূরত্বের জন্য কিন্তু সন্দীপ দায়ী। সন্দীপ তো রংপুরে আর রওনা হয়নি। বিমলাকে দেখার পর তার সিদ্ধান্ত হয়েছিল যে এখানে থেকে সে রাজনৈতিক কার্যকলাপগুলো চালাবে। চন্দ্রনাথ বাবু এই যে পরিস্থিতিটা উপলব্ধি করেছেন, বুঝতে পেরেছেন, সেই সময় নিখিলেশকে বলেন যে বিমলাকে নিয়ে সে যেন পাহাড়ে ঘুরে আসে, দার্জিলিংয়ে ঘুরে আসে। নিখিলেশের ইচ্ছা থাকলেও বিমলা তখন কিন্তু রাজি হয়নি। যে বিমলা দার্জিলিং যেতে বারে বারে চেয়েছিল, হিমালয়কে সে দেখতে চেয়েছিল দার্জিলিংয়ে নিখিলেশের সাথে বসে, সে আর যেতে চায়নি নিখিলেশের সাথে। নিখিলেশও আর জোর করেনি। এরপর দেখা গেছে স্বদেশী আন্দোলনের যে ঢেউ, সেই সময় একটা বিদেশি দ্রব্য বয়কট খুব বড় রকমভাবে দেখা গেছে। সেই সময় সন্দীপ বিমলাকে গিয়ে বলে যে আশেপাশের যে হাটগুলো আছে সেই সমস্ত হাটগুলোর মধ্যে হাটগুলো থেকে বিদেশি দ্রব্য সমস্ত কিছু সরিয়ে ফেলা গেছে, কিন্তু নিখিলেশের জমিদারিতে যে হাটটা আছে, সুখসারির হাট, সেখানে একমাত্র এখনো পর্যন্ত স্বদেশি জিনিস বিক্রি করছে মুসলমান যে বিক্রেতারা আছে তারা। এবং সেই কারণে নিখিলেশকে বুঝিয়েও সে কিছু করতে পারছে না। তখন বিমলা খুব গর্বের সাথে তাকে জানায়, সন্দীপকে জানায়, এই কাজটি সে একাই করতে পারবে, কারণ নিখিলেশ তার কথা শুনে এসেছে। কিন্তু বিমলা যখন নিখিলেশকে বলে এবং অত্যন্ত সেজে গুজে নিখিলেশকে ডেকে পাঠায়, নিখিলেশ যায় এবং বিমলা যখন তাকে জানায় যে একমাত্র আমাদের হাটেই এই কাজটা হচ্ছে, এটা কি ঠিক, এটা ঠিক নয়, তখন নিখিলেশের মনে হয় এ বিমলা সম্পূর্ণ ভিন্ন বিমলা। এই বিমলাকে সে কখনো প্রত্যক্ষ করেনি। আজকে বিমলার যে সাজ, সে সাজ কখনোই একেবারে নিখিলেশকে ভালোবেসে সাজ নয়। এই সাজের মধ্যে যেন একটা ছলনা লক্ষ্য করতে পারে নিখিলেশ। সে সম্পূর্ণ বুঝতে পারে বিমলা তার কাজ উদ্ধার করার জন্য এই সাজ নিয়েছে। নিখিলেশ সম্পূর্ণভাবে প্রত্যক্ষ সামনে থেকে বিমলাকে জানায় সে কখনোই জোর করে এই স্বদেশি দ্রব্য বিক্রি করা থেকে বন্ধ করতে পারবে না তার চাষিদের বা তার বিক্রেতাদের। তারা যদি স্বেচ্ছায় কাজটা করে আলাদা কথা, কিন্তু বিমলা যখন এই কাজটা করতে পারে না, তার ভেতরকার আগুন জ্বলে ওঠে। সেই আগুনকে প্রত্যক্ষ করে সন্দীপ। সন্দীপ তখন বিমলাকে অন্য কাজে একটা বিশেষভাবে উস্কে দেয়। সে বুঝতে পারে বিমলা যখন এই কাজটায় সফল হতে পারেনি, তখন তার ভেতরে আগুন আছে। সে তখন বিমলাকে জানায় যে দেশের কাজের জন্য প্রায় 50,000 টাকা তার প্রয়োজন, এই 50,000 টাকা তাকেই জোগাড় করে দিতে হবে। বিমলা সেই কাজটা নিজের হাতে নেয় এবং রাজি হয়ে যায়। কিন্তু 50,000 টাকা যখন সে কোনো মতে জোগাড় করতে পারছে না, সেই সময় সন্দীপ তাকে গিয়ে জানায় যে এখন এই মুহূর্তে 5,000 টাকা হলেই চলবে। এই সময় বিমলা ভেবে পাচ্ছে না কোত্থেকে টাকা জোগাড় করবে। ঠিক সেই সময় বিমলার সামনে উপস্থিত হয় অমূল্য। অমূল্য খুব কম বয়সী একটি ছেলে, যে সম্পূর্ণভাবে সন্দীপের মন্ত্রে দীক্ষিত, এবং সন্দীপের মুখের কথা যেন তার মুখের মধ্যে ঠোঁটের মধ্যে বসে আছে। এই অমূল্যকে দেখে বিমলার যে সন্তানহীন রূপ, সেই সন্তানহীন রূপের মধ্যে যে মাতৃভাবটা রয়েছে, মাতৃত্ব রয়েছে, সেই মাতৃত্ব যেন জেগে ওঠে। অমূল্যকে তার ভীষণ স্নেহের দৃষ্টিতে সে দেখতে পায়, এবং অমূল্যর মুখে যখন সেই হিংসার বাণীটা সে শুনতে পায়, সন্দীপের কথাগুলো সে শুনতে পায়, হিংসার কথা ভীষণভাবে অমূল্য বলছে, তখন তার মাতৃত্ব জেগে ওঠে। তার মনে হয় এই কোন কথা অমূল্য বলছে, এ তো ধ্বংসের কথা বলছে। মনে পড়ে অমূল্যর মায়ের কথা। তার মা
কোন ধ্বংসের মুখে তার ছেলেকে ছেড়ে দিয়েছে। তখন তার খুব কষ্ট হয়। অমূল্যর কাছ থেকে তার যে পিস্তল সে দেখতে পায়, সেই পিস্তল সে চেয়ে নেয়, দিদি হিসাবে সেটা সে দাবি করে। অমূল্য তাকে দিয়ে দেয় সেই পিস্তল, এবং অমূল্যকে সে অত্যন্ত স্নেহ করে যে ভাইফোঁটার কথা বলে, তাতে করে অমূল্য তাকে রানী দিদি সম্বোধনে ডাকে। অমূল্যর মধ্যেও সেই রানী দিদির প্রতি একটা বিশেষ শ্রদ্ধা লক্ষ্য করা যায়। যাই হোক, এরপরে দেখা যাচ্ছে যে সন্দীপ বারে বারে তাকে তাগাদা দিচ্ছে। তখন বলে যে 3000 টাকা অন্তত হলে চলবে। সেই সময় বিমলা তার ঘরের মধ্যে একটা সিন্ধুকে তার নিখিলেশের রাখা 6000 টাকা, যে 6000 টাকা প্রতি মাসে সে তার বউ দিদিদের জন্য রেখে দেয়, মাসোহারা হিসাবে রাখে। পরে সেটা ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু তখনও পর্যন্ত সেই টাকা ব্যাংকে পাঠানো হয়নি। সেই 6000 টাকা চুরি করতে উদ্যত হয় বিমলা, এবং সেই টাকার জায়গায় দেখে একেবারে গিনি রাখা রয়েছে। সেই গিনিগুলো সে চুরি করে নিয়ে আসে এবং অমূল্যর সামনে সন্দীপের কাছে তুলে দেয়। এবং এই যে চৌর্যবৃত্তি গ্রহণ করে বিমলা, সেই চৌর্যবৃত্তি গ্রহণের সাথে সাথে সন্দীপের প্রতি তার একটা ঘৃণাবোধ জন্মাতে থাকে। এবং যেদিন এই গিনি তার হাতে তুলে দেওয়া হচ্ছে, সেই দিন সেই গিনিকে যখন সামান্য পয়সা ভেবে সন্দীপ ভুল করে, তার মধ্যেকার যে ঘৃণা, তার ভেতরে চোখের মধ্যে যে ক্রোধ, সেই সমস্ত কিছু প্রত্যক্ষ করে বিমলা। এবং তার আগে থেকে সন্দীপের মধ্যেকার যে ছলনা, সন্দীপের মধ্যেকার যে চাতুরি, সেটা কিন্তু ধীরে ধীরে বিমলা প্রত্যক্ষ করতে পারে। তার মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল। আর এই যে চৌর্যবৃত্তি গ্রহণ করলো, সে যে চুরি করলো, তখন তার মধ্যে আরও বেশি করে নিজের প্রতি ঘৃণাবোধ তৈরি হতে থাকলো, সন্দীপের প্রতি ঘৃণাবোধ তৈরি হতে থাকলো। অমূল্য সন্দীপকে বলে যে আমাদের তো এই মুহূর্তে 3000 টাকা হলেই চলে যাবে, তাহলে 6000 টাকা কেন, 6000 টাকার গিনি সে কেন নেবে, বাকিটা সে ফেরত দিক। কিন্তু সন্দীপ কিছুতেই ফেরত দেয়নি। এই যে ফেরত না দেওয়া, সেই সময় অমূল্যরও সন্দীপের প্রতি কিন্তু একটু রাগ তৈরি হয়। যাই হোক, এই সময় এই যে বিমলা, সেই বিমলার মধ্যেকার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব তাকে গ্রাস করছিল। সেই সময় বিমলা যখন ভীষণভাবে অন্তর্দাহে একেবারে ভস্মীভূত হচ্ছিল অন্তরে অন্তরে, সেই সময় একলা সে দাঁড়িয়ে আছে। এমন সময় একদিন নিখিলেশ তাকে গিয়ে বলে যে বিমলাকে সে মুক্তি দিতে চায়। এটা একেবারেই তার ভালো লাগছে না। বিমলার হাতের শিকল হয়ে সে কখনোই বাঁচতে পারবে না। এবং বিমলা যেন একেবারে দিশাহারা হয়ে পড়ে। সে যখন ঘরে আসে, তখন বুঝতে পারে যে তার ফেরার পথটা বন্ধ হয়ে গেছে, নিখিলেশ তাকে মুক্ত করে দিয়েছে। সেই সময় সে একেবারে কান্নায় ভেঙে পড়ে। তার যখন এই কান্না, মানে প্রচণ্ড ক্রন্দনরত তার রূপ, সেই সময় নিখিলেশ ধীরে ধীরে তার কাছে এসে তার মাথায় হাত বোলায়। বিমলা বুঝতে পারে যে সন্দীপের প্রতি যে আকর্ষণ তার ছিল, সেই আকর্ষণ একেবারে মিথ্যে, সেটা একেবারেই মোহ ছিল। আর সন্দীপের যে রূপটাকে বাইরে থেকে পৌরুষ বলে মনে হয়েছিল, সেটা আসলে পৌরুষ নয়, সেটা সম্পূর্ণ চঞ্চলতা। এবং সেই চাঞ্চল্যকে উপলব্ধি করে তার ভেতরকার যে ঘৃণ্য রূপটা সে প্রত্যক্ষ করতে পারছিল, সেই জন্যই নিজের প্রতি তার নিজের খুব রাগ হচ্ছিল। সে তখন নিখিলেশ যখন তার মাথায় হাত বোলায়, তখন সে নিখিলেশের পা দুটো জড়িয়ে ধরে। নিখিলেশ সেই পাটা কিন্তু ছাড়িয়ে চলে যায়নি। তার মনে হয় যে এই পা ধরে বিমল যাকে মানে যার প্রতি পূজা জানাচ্ছে, সেটা নিখিলেশ নয়, সে অন্য কেউ। কাজেই পা ছাড়িয়ে নেওয়ার অধিকার তার নেই। যাই হোক, এই সময় নিখিলেশ মানে বিমলা এবং নিখিলেশ আরও একটু কাছাকাছি আসতে শুরু করে। ইতিমধ্যে দেখা যায় যে এই যে স্বদেশি আন্দোলন, মানে বিদেশি দ্রব্য বয়কট, বিভিন্ন পাশাপাশি যে হরিশকুণ্ড জমিদার ছিল, সেই হরিশকুণ্ড জমিদারের যে প্রজা পঞ্চুর কথা আমরা বললাম, সেই পঞ্চুর কাছ থেকে স্বদেশি দ্রব্য ছিনিয়ে নিয়ে সেগুলো পুড়িয়ে ফেলা হয়। এরকমভাবে বহু গরিব প্রজার সাথে অন্যায় অত্যাচার চলতে থাকে। মুসলমান প্রজারা অত্যন্ত ক্ষেপে ওঠে সন্দীপের এই কার্যকলাপে। চন্দ্রনাথবাবু নিখিলেশকে এসে জানায় যে সন্দীপকে এবার ফিরিয়ে দিতে হবে, এখানে সন্দীপের আর প্রয়োজন নেই। নিখিলেশ তখন সরাসরি সন্দীপের কাছে যায়, তাকে বলে যে তাকে আর এখানে তার প্রয়োজন নেই। সন্দীপ বুঝতে পারে যে তাকে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে। এবং এই সময় আমরা আরও দেখতে পাই যে বিমলা 6000 টাকা দিয়েছিল, আত্মগ্লানিতে সে মরে যাচ্ছে। সে তখন অমূল্যকে ডাকে এবং নিজের যে গহনার বাক্স, সেই গয়নার বাক্স, যাতে 30,000 টাকা মূল্যের গহনা প্রায় ছিল, সেই গয়নার বাক্স অমূল্যর হাতে তুলে দিয়ে বলে সেই গয়না বিক্রি করে অন্তত 6000 টাকা তার হাতে তুলে দিতে। এবং এই কথা সে সন্দীপকে জানাতে বারণ করে, কিন্তু সন্দীপের যে প্রখর চোখ, তা এড়াতে পারেনি
বিমলার সেই গয়নার বাক্স। বিমলাকে সে জিজ্ঞেস করে সেই বাক্স কেন সে অমূল্যর হাতে তুলে দিয়েছে। বিমলা কিছুতেই বলে না। তখন নিখিলেশ হাসতে হাসতে বলে যে অমূল্য তার চেলা, অমূল্যর কাছে সে গুরু, অমূল্য তাকে নিশ্চয়ই বলবে। কিন্তু বিমলা জানায় যে অমূল্য কিছুতেই বলবে না। বিমলার মধ্যেকার যে এই রূপ, এই তেজ, সেটা সহ্য করতে পারে না সন্দীপ। সন্দীপ একেবারে রাগে ফেটে পড়ে। আর এই তার রাগে ফেটে পড়ার মধ্যে দিয়ে বিমলা মনে মনে খুব আনন্দ উপভোগ করে। সে মনে মনে বলে এই তো সন্দীপের আসল রূপটা এবার প্রত্যক্ষ করতে পারছে সে। এটাই সে চায়, যাতে করে সন্দীপকে আরো বেশি করে ঘৃণা করতে পারে সে। কারণ অন্তর্দ্বন্দ্বে যখন সে মরে যাচ্ছিল, সে সরে আসতে চাইছিল সন্দীপের থেকে, আবার কিন্তু বারে বারে সে সন্দীপের কাছে ফিরে গেছে। এবার সে যে ঘৃণা সন্দীপকে করতে শুরু করেছে, সেখান থেকে সে হয়তো আর সন্দীপের কাছে ফিরবে না, এরকম একটা পরিস্থিতি হচ্ছে। আর সেই রকম পরিস্থিতিতে যখন অমূল্য গয়নার বাক্স নিয়ে চলে গেছে, সেই সময় দেখা যায় যে নিখিলেশদের যে খাজাঞ্চি গৃহ, সেখান থেকে 6,000 টাকা চুরি হয়, ডাকাতি হয় বলা যায়। পুলিশ কিছুতেই কোনো কিছু সুরাহা করতে পারে না। কাশিম সর্দার যে পাহারায় রত ছিল, তাকেই ধরে নিয়ে আসে, তার সে চোর, সেই করিয়েছে ব্যাপারটা। কিন্তু নিখিলেশ ব্যাপারটা মেনে নেয় না। এরপর দেখা যায় যে তার ঘরে, নিখিলেশের ঘরের যে গিনি, সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুতেই সেটা যখন চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না, মেজগিন্নি মেজরানি যে, সে বলে বিমলাই হয়তো সেটা সরিয়ে রেখেছে ঘরের জিনিস বাঁচানোর জন্য। সেই সময় বিমলা জানায় যে সেই গিনি সে খরচ করে ফেলেছে। এই যে সময়টা, সেই সময় মেজরানিকেও আমরা একটু ভিন্ন রূপে দেখতে পাই। কারণ ইতিমধ্যে একদিন বিমলা যখন তার চরিত্র পরিবর্তিত হচ্ছে, সেই সময় সে বুঝতে পেরেছে মেজরানির নিখিলেশের প্রতি যে একটা ভালোবাসা, স্নেহ, সেটাকে সে প্রত্যক্ষ করতে পেরেছে। এবং তার ভেতরকার যে ভুল, সেটাও সে প্রত্যক্ষ করতে পেরেছে। সেই জন্য মেজরানিকে একদিন সে প্রণাম করে জানায় আর তার জন্মতিথি। মেজরানি তাতে গলে যায় এবং সে বিমলার প্রতি একটা ভালোবাসা, স্নেহ দেখতে পায়। একসময় সেই মেজরানি যখন নিখিলেশকে গুমড়ে গুমড়ে মরতে দেখেছিল, তখন সে বলেছিল যে এতদিন এই জমিদার বাড়িতে শুধু নারীরাই কেঁদেছে, এবার পুরুষের কাঁদবার পালা। সেই মেজরানিও কিন্তু বিমলার প্রতি অত্যন্ত শান্ত, নম্র হয়ে যায়। যখন সে শোনে সেই গিনি বিমলা খরচা করে ফেলেছে, তখন কিন্তু সেও প্রতিবাদ করেনি বা কোনো রকমভাবে ক্রোধ প্রকাশ করেনি। অন্যদিকে নিখিলেশ জানতেও চায়নি যে বিমলা কোন কাজে এই গিনিকে খরচ করেছে। ইতিমধ্যে যখন ওই খাজাঞ্চি থেকে 6,000 টাকা চুরি হয়, তখন সেই চুরির টাকা আসলে অমূল্যই সেই টাকা চুরি করেছিল বা ডাকাতি করেছিল। সেই 6,000 টাকা বিমলার হাতে এসে তুলে দেয়। বিমলা তখন বলে যে তার ওই টাকার আর প্রয়োজন নেই, কারণ গিনির কথা তো সে প্রকাশ করে ফেলেছে যে সে খরচ করেছে, তার আর কোথায় প্রয়োজন। সে তখন অমূল্যকে বলে সেই টাকা যেন আবার সে ওই খাজাঞ্চি দিয়ে ফিরিয়ে দেয়। কিন্তু অমূল্য যখন বেরিয়ে যায়, তখন বিমলার অন্তর কেঁদে ওঠে। সে মনে করে যে কোন কঠিন কাজে অমূল্যকে পাঠালো, অমূল্যর নিশ্চয়ই কোনো বিপদ হবে, এবার অমূল্য ধরা পড়বে। সত্যি সত্যি অমূল্য ধরা পড়ে, কিন্তু সে জানায় যে সেই টাকা সে উদ্ধার করতে পেরেছে। পুলিশ সে কথা বিশ্বাস করে, কিন্তু তার মনে হয় যে সে সত্যিকারের যে অপরাধী, তাকে গোপন করছে। তাই পুলিশ একেবারে নিখিলেশের কাছে অমূল্যকে নিয়ে আসে। অমূল্য নিখিলেশের কাছে সমস্ত সত্য কথা বলে। অন্যদিকে নিখিলেশ বুঝতে পারে যে খাজাঞ্চি গৃহ থেকে যে 6,000 টাকা চুরি হয়েছে আর তার গৃহের যে 6,000 টাকার গিনি চুরি হয়েছে, খরচ হয়েছে, এই দুয়ের মধ্যে কোথাও একটা যোগ আছে। কিন্তু সেই যোগাযোগের যে সূত্র কোথায়, তা নিখিলেশ জানে না। সে জানতেও চায়নি বিমলার কাছ থেকে সেই সত্য কি। নিখিলেশ শুধু এটুকু উপলব্ধি করেছে যে কাজ সে দীর্ঘদিন ধরে, দীর্ঘ প্রচেষ্টার মধ্যে দিয়ে করতে চেয়েছে, সমাজের মানুষগুলোর মধ্যে, শিক্ষিত যুবকদের মধ্যে যে উন্মাদনা, যে উগ্র স্বদেশী আন্দোলনের মানসিকতা, সেটাকে সে পরিবর্তিত করতে চেয়েছে, উন্নয়নের কাজ করতে চেয়েছে তাদেরকে দিয়ে, সেটা সে কিছুতেই সার্থক হতে পারেনি। সেই কাজে সার্থকতা এনে দিয়েছে বিমলা। বিমলা পেরেছে অমূল্যকে ভুল রাস্তা থেকে একেবারে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে। নিখিলেশ সেই জন্য কিন্তু বিমলার প্রশংসা গেয়েছে, মনে মনে সে গর্বিত হয়েছে বিমলাকে নিয়ে। ইতিমধ্যে আমরা দেখেছি সন্দীপকে ফিরে যেতে বলেছে, কলকাতায় ফিরে যেতে বলেছে নিখিলেশ, বলেছে তার সাথেই কলকাতায় ফিরতে। কিন্তু সন্দীপ তাতে রাজি হয়নি, বলে কলকাতায় তার কোনো কাজ নেই, কিন্তু সে ফিরে যাবে, সে এখানে আর থাকবে না।
এতেই নিখিলেশ খুশি হয়েছে। ইতিমধ্যে অমূল্য যে গয়নার বাক্স নিয়ে গিয়েছিল সেই গয়না সন্দীপ চুরি করে নিয়ে আসে বিমলার কাছে, এবং বিমলা যখন সেই গয়নার বাক্স দেখে দাবি করে তখন সে জানায় এটা তুমি আর ফেরত নিতে পারবে না, কারণ এটা তুমি আমাকেই দেবে বলেছিলে। একসময় বিমলা বলেছিল সেই গয়নার বাক্স দেবে। তখন অমূল্য সেটাতে বাধা দেয়, অমূল্য ঘটনাস্থলে উপস্থিত হয়, অমূল্য বাধা দিয়েছিল, কিন্তু সন্দীপ যখন কিছুতেই সেটা শুনছে না তখন বিমলা অমূল্যকে বোঝায় যে ওতে যদি ওর লোভ হয় তাহলে ওটা সে নিতে পারে। যাই হোক, সেটা সে দিয়ে দেয়। কিন্তু সন্দীপ যখন ফিরে যাচ্ছে সেই সময় আমরা দেখতে পেয়েছি নিখিলেশের ঘরের মধ্যেও একটা অন্যরকম পরিবেশ। আমরা দেখছি যে বাইরের পরিবেশে মুসলমান প্রজারা খেপে উঠছে এবং তারা বিভিন্ন জায়গায়, যে ঘটনা নিখিলেশের জমিদারিতে কখনো ঘটেনি, বিভিন্ন জায়গায় মুসলমানরা গরু জবাই করছে যেটা কখনো ঘটেনি। সেই যারা হিন্দু তারা অত্যন্ত বিরক্ত হচ্ছে, রেগে যাচ্ছে, মুসলমানদের সাথে একটা বিরোধ বাজছে। নিখিলেশ জোর করে সেই হিন্দু প্রজাদের দমিয়ে রেখেছে যে তাদের ধর্ম তাদেরকে করতে দাও, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, এভাবে বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু তবুও একটা সাংঘাতিক বিদ্রোহ বাইরে বাইরে কিন্তু দানা বেঁধে উঠছিল। বাংলাদেশ থেকে মৌলবীরা, মানে সব মৌলবী সাহেব যারা, তারা আসছিল বারবার, মুসলমান প্রজাদের খেপিয়ে তুলছিল। এরকম একটা ঘটনা যখন পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই সময় মাস্টারমশাইয়ের পরামর্শ মতোই নিখিলেশ স্থির করেছিল যে একেবারে পাকাপাকিভাবে বিমলাকে নিয়ে কলকাতায় চলে যাবে, কারণ বিমলাও ইতিমধ্যে নিখিলেশের কাছে কিন্তু ফিরে এসেছে, তাদের মধ্যে আবার বনিবনা দেখা দিচ্ছে। সেই সময় মেজরানিও জেদ ধরে সেও তাদের সাথে চলে যাবে, কারণ সেই ছোট্টবেলায় যখন সে বধূ হিসাবে এসেছিল তখন খেলার সঙ্গী হিসেবে নিখিলকে পেয়েছিল, এবং নিখিল শুধু তার দেওর নয়, তার ভাইয়ের মতো, তার সঙ্গীর মতো। তাই নিখিলকে সে কিছুতেই ছাড়তে পারবে না, তাই সে তার সঙ্গী হবার জন্য একেবারে বাক্সপ্যাটরা গুছিয়ে নেয়। ইতিমধ্যে যখন রাতের ট্রেনে তারা চলে যাবে দেখা যায় সকালবেলা হঠাৎ সন্দীপ এসে হাজির। বিমলের ইচ্ছে করে না তার সাথে দেখা করতে, কিন্তু নিখিলেশ বিমলাকে নিয়ে সন্দীপের সাথে দেখা করে। সন্দীপ জানায় যে এই সন্দীপ তাকে সেই গিনিগুলো এবং গয়নার বাক্স সমস্তটাই ফেরত দেয় এবং জানায় যে এবার তাকে চলে যেতে হবে, কারণ তার আর সময় নেই, এক্ষুনি উত্তরের দিকে সে রওনা দেবে, কারণ মুসলমান প্রজারা খেপে উঠেছে, তাকে হয়তো একেবারেই শেষ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে সন্দীপ চলে যায়। অন্যদিকে নিখিলেশ খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেবে, এরকম একটা পরিস্থিতি। হঠাৎ চন্দ্রনাথ বাবু চলে আসেন তার বাড়িতে এবং এসে জানান যে মুসলমানরা এতটাই অত্যাচার শুরু করেছে যে তা আর চোখে দেখা যাচ্ছে না। নারী মহিলাদের ওপর তারা যেভাবে অত্যাচার করছে, যে হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা এখনই রোধ করার প্রয়োজন। এই যে ঘটনার কথা শোনে নিখিলেশ, শুনে সঙ্গে সঙ্গে সে ঘোড়ার পিঠে করে বাইরে বেরিয়ে যায়, তাকে বিমলা কখনোই আটকাতে পারেনি। মেজরানিও যখন এসে দেখে যে নিখিলেশ বাইরে চলে গেছে, দাঙ্গার মধ্যে নিজেকে মিশিয়ে দিয়েছে, তখন মেজরানি আর নিজেকে ধরে রাখতে পারেনি। যে বিমলকে স্নেহের মধ্যে দিয়ে সে আবার কাছে টেনে নিতে চেয়েছিল, সেই বিমলাকে উদ্দেশ্য করে বলে, রাক্ষসী তুই ছেড়ে দিলি, তুই তাকে দাঙ্গার মধ্যে পাঠিয়ে দিলি, এভাবে তাকে তিরস্কার করে এবং নিজে দেওয়ানকে ডেকে বলে এক্ষুনি তাকে ফিরিয়ে আনতে, এবং তাকে যেন বলা হয় যে মেজরানিমা ওলা ওঠা করে মরতে বসেছেন, ওলা ওঠায় মরতে বসেছেন। কিন্তু কোনো রকমভাবে কোনো বাধা নিষেধ নিখিলেশ মানে না, সে একেবারে দাঙ্গার মধ্যে ছুটে চলে যায়। তখন সেই সময় মেজরানি আর কোনো উপায় না দেখে তার দেবতার কাছে নিজেকে নিয়োজিত করে সেই পরিস্থিতিতে। আর বিমলের মুখে আর কোনো ভাষা আসে না, সে জানলায় দাঁড়িয়ে পথের দিকে চেয়ে থাকে। তার হাতে সেই অমূল্যের পিস্তল, সে পিস্তল দিয়ে নিজেকে শেষ করে দিতে চায়, কিন্তু কিছুতেই সেই কাজেও সে একেবারে সফল হতে পারে না। সেই সময় আত্মগ্লানিতে সে মরে যায়, তার মনে হয় এ সব কিছুই তার পাপের ফল। সে পাপ করেছিল, সে নিখিলেশের সত্যকারের মর্যাদা দেয়নি, সে গৃহস্থ না, মানে গৃহী নারী হিসাবে যে কাজগুলো করেছে সেগুলো সম্পূর্ণ অন্যায় করেছে। সন্দীপের সাথে যে ঘনিষ্ঠতা, যে সময়টা তার বয়ে গেছে, সেই সময়ের পাপের ফলেই আজকে তার ঘরটা ভাঙতে বসেছে। যাই হোক, এইরকম যখন পরিস্থিতি হচ্ছে তখন দেখা যায় যে সন্ধে ঘনিয়ে এসেছে, একেবারে দলবল প্রচুর লোকজন একটা গাড়ি জমিদার বাড়িতে ঢুকছে। বিমলা সেদিকে আর তাকাতে পারে না, প্রচণ্ড আতঙ্কিত সে শুধু শুনতে পায় দেওয়ান আর ডাক্তারের যে কথোপকথন। দেওয়ান ডাক্তারকে জিজ্ঞেস করছে যে পরিস্থিতি কি, ডাক্তার জানায় একেবারেই ভালো না, মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে, কিচ্ছু বলা যায় না। তখন দেওয়ান তাকে জিজ্ঞেস করছে অমূল্যর কি খবর। ডাক্তার জানাচ্ছে যে তার মাথায় তার বুকে গুলি লেগেছে এবং তাকে বাঁচানো যায়নি, সে মারা গেছে।
এই পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাই উপন্যাসটি শেষ হয়ে গেছে। কাজে উপন্যাসের শেষে নিখিলেশ বেঁচে উঠেছিল কিনা, পরবর্তীকালে নিখিলেশ আবার বিমলার সাথে মিলিত হয়েছিল কিনা, সেই সমস্ত কিন্তু পাঠকের অন্তরালে থেকে যায়। পাঠকের মধ্যে একটা ছোট গল্পের মানে তৃপ্তিবোধের অভাব লক্ষ্য করা যায়। যাই হোক, কিন্তু সমগ্র দিক থেকে উপন্যাসটা ভীষণভাবে সার্থক একটা উপন্যাস হয়ে ধরা পড়ে পাঠকের হাতে। আর এরপরে যখন আমরা দেখব যে উপন্যাস নামকরণ হিসাবে কতটা সার্থক, তখন আমরা অনায়াসেই দেখতে পাবো যে উপন্যাসের মধ্যে আমরা যেমন একটা ঘরের রূপ দেখতে পেয়েছি, গার্হস্থ্য জীবন, নারী পুরুষের প্রেম, তার মধ্যে তৃতীয় কোনো এক পুরুষের প্রবেশ এবং তাদের মধ্যেকার একটা আকর্ষণ, মানে ওই দ্বিতীয় পুরুষের সাথে নারীর একটা আকর্ষণ, সেই রূপ দেখতে পেয়েছি। সেই সঙ্গে বাইরের রাজনৈতিক পরিস্থিতি, উগ্র একটা উন্মাদনার যে বৈপ্লবিক চিত্র, সেটা দেখতে পেয়েছি। সেই সঙ্গে দেখতে পেয়েছি নারী পুরুষের ভেতর এবং বাইরে, সেখানেও একটা ঘর এবং বাহির আছে। কাজে উপন্যাসের নামকরণকেও আমরা সার্থক ব্যঞ্জনাময় একটা নামকরণ হিসাবেই ধরে নিতে পারি। আর বিমলা চরিত্রের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি, সেখানে বিমলা চরিত্রের মধ্যে যে সাত্ত্বিক রূপ আমরা প্রথম দিকে প্রত্যক্ষ করেছিলাম, সেখানে একেবারে খাঁটি রূপটাই দেখেছি। বিমলার যে চারিত্রিক স্খলন, সেই স্খলনের জন্য আমরা কিন্তু সম্পূর্ণরূপে বিমলকেই দায়ী করতে পারি না। আমরা বিমলের এই চারিত্রিক স্খলনের জন্য সন্দীপকে দায়ী করব, সেই পরিস্থিতিকে দায়ী করব যে প্রথা সর্বস্ব সমাজে বিমল বেড়ে উঠেছে এবং সেই বিবাহিত জীবনে সে পড়েছে, এবং সেই সঙ্গে দায়ী করব নিখিলেশের কিছু বিষয়কে, বৈশিষ্ট্যকে, চরিত্র বৈশিষ্ট্যকে। নিখিলেশের যে স্বামীর রূপ আমরা দেখেছি, সেখানে সামান্য হলেও কিছুটা বলিষ্ঠতার অভাব ছিল। কোন বলিষ্ঠতার অভাব? সে কিন্তু বিমলাকে বিমলার মতো করে গ্রহণ করেনি কখনো। বিমলাকে সে নিজের মনের মতো করে সাজাতে চেয়েছে, যেটা সে মানে তার যে ভুল, সেই ভুলটা নিখিলেশ একেবারে শেষ মুহূর্তে বুঝতেও পেরেছিল। যখন বিমলাকে সে ফিরে পাচ্ছে আবার, তখন কিন্তু সে বুঝতে পারে যে এবার আমি আমার ভুলগুলোকে শুধরে নেব, আবার নতুনভাবে বাঁচব, এবং এবার আমি বিমলকে বিমলের মতো করে বেড়ে উঠতে সাহায্য করব। যে নিখিলেশের এক সময় মনে হয়েছিল যে বিমলার জীবনে সে আকস্মিক মাত্র, সত্যকারের যে প্রকৃতি বিমলা, সেটা সন্দীপই সেখানে সত্য। এই যে ভাবনা, এই ভাবনা সম্পূর্ণরূপে কিন্তু সত্য ছিল না। বিমলার মধ্যে যে উন্মাদনা দেখা দিয়েছিল, সেটা সন্দীপ এনে দিয়েছিল, এবং সন্দীপের যে প্রবেশ, সেই প্রবেশকে রুখে দিতে পারত নিখিলেশ। সেটা তার চারিত্রিক বলিষ্ঠতার অভাব ছিল বলেই কিন্তু সন্দীপকে সে এতটা গ্রহণ করেছে, এতটা সুযোগ দিয়েছে। কাজে সম্পূর্ণভাবে বিমলাকে আমরা দায়ী করব না এই উপন্যাসের স্খলনের জন্য, মানে ঘটনার স্খলনের জন্য। আর অন্যদিকে নিখিলেশ চরিত্রকে সর্বৈবভাবে সৎ এবং একটা দক্ষ চরিত্র হিসাবে আমরা যেমন গ্রহণ করব, সেই সঙ্গে ওই সামান্য বলিষ্ঠতার অভাবটাও আমরা লক্ষ্য করব, এবং নারীকে নারীর জায়গায় ছেড়ে দেওয়াটা যে তার উচিত ছিল, নারীর ভেতরকারও যে কিছু কথা থাকতে পারে, সেটাও যেমন তার বোঝা উচিত ছিল, সেই দিকটাও আমরা অবশ্যই তুলে ধরব। আর সন্দীপ চরিত্র যেটা আমরা দেখতে পেয়েছি, সেখানে তাকে অবশ্যই খল চরিত্র হিসেবে ধরব ঠিকই, কিন্তু সন্দীপ চরিত্রের মধ্যেও কিন্তু খাঁটি কিছু ছিল। নিখিলেশ নিজে বলেছে সন্দীপ পূর্ণিমার চাঁদ হতে পারেনি, সে একেবারে উল্টো দিকে অমাবস্যার চাঁদ হয়ে পড়েছে। সন্দীপের মধ্যে কিন্তু একেবারে সন্দীপ বিধার্মিক নয়, সন্দীপ অধার্মিক নয়, সন্দীপ বিধার্মিক, অর্থাৎ সন্দীপের মধ্যেও কিছু ধর্ম আছে। আসলে সন্দীপ মিথ্যা দিয়ে জোর করে ছিনিয়ে নিতে চেয়েছিল, তার মধ্যে কিন্তু বলিষ্ঠতা ছিল। সে যদি সেই বলিষ্ঠতাকে সত্যের পথে বরণ করে নিত এবং তার এই যে ছিনিয়ে নেওয়ার প্রবৃত্তি, এটাকে বর্জন করত, তাহলে বোধহয় তার চরিত্রকে গ্রহণযোগ্য করে পাঠক গ্রহণ করতে পারত। আমরা দেখেছি সন্দীপ বলেছে যে নিষ্ঠুর মানুষ যখন নিজে নিষ্ঠুর হয়, তখন সে শ্রেষ্ঠ রূপে ধরা দেয়। মানুষ যখন নিষ্ঠুর হতে পারে না, তখন সেটা তার একটা দুর্বলতা, কারণ সে মনে মনে দুর্বল থাকে বলেই সে নিষ্ঠুর হতে পারে না। কাজেই যে নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম হতে পারে, সেই শাসকের যোগ্য শাসক। কাজেই সে এই যে নিষ্ঠুর হয়ে ওঠা, তার যে প্রবৃত্তি, সেটা কিন্তু শুধুমাত্র তার ভেতর থেকে বেড়ে ওঠেনি,
সন্দীপের যে আত্মকথা সেখানে আমরা দেখেছি সন্দীপ বলছে যে তার সে যা কিছু পায়নি সেটা তার পাওয়া উচিত ছিল, অর্থাৎ সে একেবারে ধনী ঘরে জন্মায়নি। নিখিলেশ ধনী না হলেও চলতো, সে চন্দ্রনাথ বাবুর মতো তার একটা গরিব জীবন যাপন করতে পারতো, সেটা মেনে নিতে পারতো। সন্দীপ সেই জীবন মেনে নিতে পারে না, সন্দীপ দারিদ্র্যকে ঘৃণা করে, অথচ ভাগ্যবিধাতা তাকে দরিদ্র ঘরে জন্ম দিয়েছে। যা কিছু নিখিল পেয়েছে সেই সব কিছু যদি সন্দীপ পেত তাহলে কিন্তু এরকম একটা ঘটনা ঘটতো না। অর্থাৎ আমাদের সমাজের যে অসম বন্টন সেটাও কিন্তু এই যে ঘটনা সেই ঘটনার জন্য অনেকটাই দায়ী রূপে আমরা দায়ী তা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। কাজে এই হচ্ছে আমাদের ঘরে বাইরে উপন্যাসের সম্পূর্ণ ঘর এবং বাহিরের আলোচনা। আশা করছি এই ভিডিওটা থেকে সম্পূর্ণভাবে উপন্যাসকে তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছ। তাহলে আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে তোমরা ভুলবে না, এবং তোমাদের চাহিদাগুলোও, তোমাদের কোন রচনা তোমাদের প্রয়োজন আমি আলোচনা করলে ভালো হয় সে কথাও তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।